এত কষ্ট হলে শাড়ি পরার কি দরকার ছিল? না, না আসলে তো তোমার চেহারার দিকে তাকানোই যেত না। বলবে যে একটা রিকোয়েস্ট করেছি সেটাও রাখেনি। আচ্ছা, এবার বসো, বলো কি খাবে? আগে বলো তুমি যে এখানে আসছো, আব্বু আম্মুকে বলেছো? না, বলার সময় পাইনি। অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। এটা কোনো কথা হলো? সমস্যা নাই, আমি বাসায় গিয়ে বলে দিব। এবার বলো, কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না, সরাসরি বলতে হবে? লোন তো পেয়ে গেছি। বাহ, আগে বলনি কেন? এখন তো বললাম। এখন কথা হচ্ছে আমি কয়দিনের ছুটি নিব। ছুটি কেন? আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা তো ঠিক করতে হবে। না হলে আমি আন্দাজে ছুটি কিভাবে নিব? তুমি এক সপ্তাহের জন্য ছুটি নাও। এত দিন দিবে না, সর্বোচ্চ দিলে 3 দিন দিবে। তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আরে ধুর, এগুলো কি বলো? ঠিকই বললাম। তারপর আচ্ছা, তুমি কালকে অফিস করো, তারপরে কয়েকদিনের জন্য ছুটি নিও। ওকে, শপিং কোন দিন করবে? শপিংয়ে যাব পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি। রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখা হচ্ছেই। হুম। এই যাওয়ার আগে একটা দিয়ে যাও না। কি? গাল দেখিয়ে দিলাম। মায়ের খাবা। বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না। আসি আমি। অবন্তী চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভিতরে ভিতরে হাসতেছি। তারপর আমিও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সবকিছু বললাম। তোর বলা লাগবে না, অবন্তী আমাদের সব বলেছে। ও তাহলে তো ভালোই। হুম, তুই ছুটি বেশি করে নিতে পারিস কিনা দেখিস। এটাও বলেছে? বলবে না কেন, ও কি তোর মতো হারামি নাকি? আমি হারামি? হুম, আমাদের আদরের হারামি। যা বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসতে পারি? মিস্টার জুয়েল আসুন। ধন্যবাদ স্যার। কি অবস্থা বললেন? এই তো স্যার, আছি মোটামুটি। কি বলবেন নাকি? জি স্যার, একটা কথা বলার ছিল। বলেন। স্যার, আমার কয়েকদিন ছুটি লাগবে। আমি দরকার হলে পরের দিনগুলোতে কাজ বাড়িয়ে করে দিব। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছুটি কয়দিনের জন্য যাচ্ছেন? স্যার 1 সপ্তাহ। এতদিন কি করবেন? আসলে স্যার আমার বিয়ে। মাথা নিচু করে বললাম। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো বিয়ে কখন? আপনার ছুটির উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইল, অবশ্যই আসবেন। স্যার, বিয়ের কার্ড এখনো বানানো হয়নি, তাই দিতে পারিনি। আজকে গিয়ে বানাবো, আর প্রথমটা আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, দিন। ওকে স্যার, আমি আসি তাহলে। আজকে কি কাজ করবেন? জি স্যার, কালকে থেকেই ছুটি কাটাবো। ওকে, যান। তারপর বেরিয়ে গেলাম। নিজের ডেস্কে গিয়ে কাজ করলাম। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বইতেছে। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আইমানকে কল দিয়ে আমাদের বাসায় আসার জন্য বললাম। আব্বু আম্মুকেও রেডি হতে বললাম। অবন্তীকে কল দিলাম। হ্যাঁ জুয়েল, তোমার মোবাইল অফ কেন? রাতে বন্ধ করে ঘুমাইছিলাম। রেডি হইছো? না, হইতেছি। আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসিও। আমার কাজিন প্রেমা আসতে চাইছে। ওকে নিয়ে আসো। কোথায় আসবো? আচ্ছা গ্র্যান্ড হক টাওয়ারের সামনে আসো, আমার ওখানে থাকবো। ঠিক আছে। ওকে, কল কেটে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তারপর একটা সিএনজি ডেকে আব্বু আর আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আইমান সামনে দিয়ে বসলাম। তারপর শপিং মলে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, অবন্তীর আসার কোনো খবর নাই। যাই হোক, 30 মিনিট পর ওরা আসলো। বেয়াই বিয়ান একে অপরকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ কথাবার্তা বলল। আমারও ইচ্ছা হয়েছিল অবন্তীকে জড়িয়ে ধরি, কিন্তু পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। যাই হোক, তারপর ভিতরে গেলাম। প্রথমে
আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম। আব্বুর জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জুতা আরও কিছু জিনিস নিলাম। আম্মুর জন্য শাড়ি, ব্লাউজ সহ আরও অনেক কিছু নিয়েছে। শ্বশুর শাশুড়ির জন্য সেম জিনিস নিলাম। তারপর আয়মানকে নিতে বললাম, কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজুরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারের আমিও একটা নিলাম। প্রেমাকে বলার আগেই কেনাকাটা শুরু করে দিল। আসলে মেয়েদের শখ একটু বেশি, সেটা যদি জামা কাপড়ের উপর হয় তাহলে তো কথাই নাই। প্রেমাও অনেকগুলো জামা নিল। এরপর আমার সিরিয়াল আসলো। আমার জন্য সব কিছু অবন্তী নিজেই চয়েস করলো। আব্বু আম্মুর জন্য অবন্তী চয়েস করলো। আমি অল্প কিছু নিলাম, কারণ টাকাটা হিসাবের মধ্যে রাখতে হবে, পরে যাতে টানাটানি না হয়। এরপর অবন্তীর পালা আসলো। অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো। বিয়েতে কেউ নীল পরে? বিয়েতে তো লাল পরে। কোথায় আসবো? আচ্ছা ঠিক আছে, আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পরতে হবে, অন্য কোনো কালারের শাড়ি পরা যাবে না? আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কিনো। অবন্তীর জিনিস কিনতে কিনতে হয়রান হয়ে গেছি। অন্তত 50টা দোকান গেছে। মেয়েদের যে এত জিনিস লাগে বিয়ে না করলে বুঝতাম না। দীর্ঘ 4 ঘন্টা শেষ, অবন্তীর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর যে যার মতো বাসায় চলে আসলাম। আগামীকাল মেহমানদের দাওয়াত করতে হবে। পরশুদিন গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে ক্লান্ত লাগছিল, তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। পরের দিন ঘুম থেকে উঠে আয়মানকে সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ডগুলো রেডি করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেকগুলো কার্ড দিয়ে দিলাম, ওনার পরিচিত যারা আছে তাদের দাওয়াত দেওয়ার জন্য। আয়মান ডেকোরেশন করার জন্য সব রকমের ব্যবস্থা করা শুরু করে দিল। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকেই বাসা সাজানো শুরু করে দিল। চারপাশে লাইট, ফুল দিয়ে বাসাটা অন্যরকমভাবে সাজানো হলো। অনেক দিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্মীয় স্বজনরা এক এক করে আসতে শুরু করলো। আমি আর আইমান বাজারে গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বিকেলবেলা অবন্তীকে কল দিলাম। তারপরেই, ওই কল ধরতে এত দেরি করো কেন? দূর, বইলো না, বাচ্চা কাচ্চাগুলো পুরো পাগল করে দিচ্ছে। আমার সব জিনিস এলোমেলো করে ফেলেছে। ও অ্যাজ ওয়েল। বলো। কি করো? এতক্ষণ কাজ করলাম, তাই তোমার খবর নিতে পারিনি, তাই এখন কল দিলাম। ও আচ্ছা। তুমি কি করো? এই তো পার্লারে যাব, রেডি হচ্ছি। আমি আসবো? তুমি আসবা কেন? তোমাকে কিভাবে সাজাই দেখবো, আর সাজালে কেমন লাগে সেটাও দেখবো। অত দেখতে হবে না, সারা জীবন দেখছো, ভবিষ্যতেও দেখবা, সো টেনশন করার দরকার নেই। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কলটা কেটে দিল। বিকাল থেকে মেহমান আসতে শুরু করে দিয়েছে। একে একে সবাই আসলো। আয়মানও ব্যস্ত। কিরে তুই এখানে? আচ্ছা, তুই আমাদের বন্ধের সবাইকে কল দিয়ে দেখতো ওদের কি অবস্থা, কখন আসবে। আচ্ছা দিতেছি। লিমা আসবে? যাস সালা, আমি তো লিমার কথা ভুলেই গেছিলাম। দাঁড়া কল দেই, ও না থাকলে আমার বিয়েও হতো না। লিমাকে কল দিলাম। হ্যালো লিমা, কি দোস্ত বল। তুই আসছিস না? আমি এসে কি করব? তোরা সেরে নে, আমি না হয় কালকে আসবো। কালকে আসবি মানে? আমি এত কিছু বুঝি না, তুই এক্ষুনি আসবি তো। কিন্তু আমার সাথে তো সানি আছে। সমস্যা কোথায়? সানিরাও নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কল কেটে দিলাম। তারপর আরও কিছু কাজ সেরে নিলাম। সন্ধ্যায় গোসল করে নিলাম। এরপর রেডি হলাম। আয়মান আমাকে সাজিয়ে দিল। দুজনে একই পাঞ্জাবি পরলাম। রাত 11টা পর্যন্ত গান বাজনা হলো। আমার বন্ধুরা হাকিম, ফাহাদ, ফারুক, সাদ্দাম সবাই উড়াধুরা নাচলো। ওদের সাথেও আমিও নাচলাম। আসলে নিজের বিয়েতে নিজে নাচার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। কিছুক্ষণ পর লিমা আসলো। আমি ওর সাথে কথা বলে নিলাম। ও সানির সাথে আমার পরিচয় করিয়ে দেয়। তারপর ওদের ভিতরে যেতে বলি। 11টার পর হলুদের কাজ শুরু হলো। শুরুতেই আব্বু আম্মু দুজনে আসলো। আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে যখন হলুদ মাখতে যাবে তখনই দুজনে কাঁদতে শুরু করলো আমাকে জড়িয়ে ধরে। আমিও নার্ভাস হয়ে গেলাম। তারপর আয়মান, হাকিম, ফাহাদ এসে ওনাদের সব বুঝিয়ে আবারও পরিস্থিতি ঠিক করলো। তারপর আয়মান, হাকিম, ফাহাদ, লিমা, সানি, সাদ্দাম
একে একে এসে হলুদ মেখে গেল। আত্মীয় স্বজন সবার হলুদ দেওয়া শেষ, শুধু একজন ছাড়া, যে জীবনেও আমাকে হলুদ দিতে পারবে না, সে হচ্ছে আমার ভাই। ভাইয়া বেঁচে থাকলে হয়তো ভাইয়া সবার আগে আমাকে হলুদ দিত। ভাইয়ার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ দেখে বন্ধুরা সবাই আসলো। কি রে, আপসেট কেন? এমনি। মামা একটা কাজ কর। কি? চল তোর হবু বউকে হলুদ দিয়ে আসি। আরে ধুর, জামাই কখনো বউকে হলুদ দিতে দেখেছিস? আরে বেটা এত কথা বলিস কেন, চল তো। তারপরেও এত রাতে গাড়ি কোথায় পাবি? গাড়ি লাগবে না, বাইক আছে, আমারটা আর ফাহাদেরটা নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর বাইক নিয়ে আমি আর হারামিগুলা অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। পুরো রাস্তা ফাঁকা, গভীর রাত হওয়ায় রাস্তায় গাড়ি তেমন নেই। স্পিডে চালিয়ে অবন্তীদের বাসার সামনে চলে গেলাম। গেট পার হয়ে ভিতরে গেলাম। চারপাশে কেমন হইচই, আমার এক প্রকার লজ্জাও করতেছে। হলুদের রাত, কোথায় জামাই নিজের বাসায় থাকবে সেটা না করে বউয়ের বাসায় চলে এসেছে। মানুষ কি বলবে আল্লাহই জানে। আমাদেরকে দেখে সবাই একটু অবাক হলো, আসলে হওয়ারই কথা। অবন্তীর বাবা এগিয়ে আসলো। আরে জুয়েল। জুয়েলের অনেক ইচ্ছা হয়েছে, সে নাকি অবন্তী মানে আপনার মেয়েকে হলুদ লাগাবে। শ্বশুর হাসতে লাগলো। হারামিটা আমাকে জায়গা মতো বাস দিল। শ্বশুর সামনে দিয়ে হাঁটতে লাগলো আর আমরা পিছনে। এই শালা, আমি এসেছি নাকি তোরা নিয়ে আসছিস? মানে কি? তাহলে নিয়ে আসলি কেন? আই চুপ থাক, আমরা এসেছি ভালো কোনো মেয়ে পাই কিনা সেটা দেখার জন্য। শালা, এতক্ষণে তোদের মতলব বুঝেছি, দাঁড়া আমি সবাইকে বলে দিব। এই চুপ থাক, আগে ভিতরে চল। ব্ল্যাকমেইল করছি। ভিতরে গেলাম। সবাই অবন্তীকে হলুদ লাগাতে ব্যস্ত। আমাদেরকে দেখে একটু টাসকি খেলো। ভিতরে গিয়ে বসলাম। অবন্তীর হলুদ লাগানো প্রায় শেষ পর্যায়ে, আর কয়েকজন বাকি আছে। অবন্তীর আত্মীয়রা সবাই এসে আমাদের সাথে কথা বলতে শুরু করলো। যথেষ্ট আপ্যায়ন করা হলো। অবন্তী আমাকে দেখে বারবার তাকাতে লাগলো, আর অবন্তীর দিক থেকে চোখ অন্য কোথাও ফিরাচ্ছি না, কারণ অবন্তীকে অসাধারণ লাগছে। আমরা গিয়ে কয়েকটা চেয়ার নিয়ে বসলাম। আমাদেরকে হলুদ দেওয়ার জন্য ডেকে নিল। প্রথমে সাদ্দামকে পাঠালাম, তারপর ফাহাদ, হাকিম, আয়মান, সব শেষে আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। কানে কানে বললাম, সারপ্রাইজটা কেমন দিলাম? অবন্তী মুচকি মুচকি হাসছে। একটু পর হাকিম এসে আমার কানে কানে বলল, বাটির মধ্যে যত হলুদ আছে সবগুলো একসাথে মাখবি। যদি একটুও কম হয় তাহলে এখানে চিৎকার দিয়ে এমন বাইশ দিব কল্পনাও করতে পারবি না। আমি পুরো আবুল হয়ে গেলাম। বাকি হারামিগুলোর দিকে তাকালাম, ওরা ইশারায় সেটা করতে বলল। কি করব বুঝতে পারছি না। এমন সময় অবন্তী একটা মিষ্টি আমার মুখের সামনে তুলে ধরে। আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি খেয়ে নিলাম, তারপর ওরেও খাইয়ে দিলাম। তারপর অবন্তী অল্প একটু হলুদ নিয়ে আমার মুখে আর গলায় মেখে দেয়। আমি ওই হারামিগুলোর দিকে তাকালাম। সবাই ইশারায় বলতেছে সবগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তারপর আমি অবন্তীকে ইশারায় অন্যদিকে তাকাতে বললাম। সে যখন অন্যদিকে তাকালো, আমি পুরো বাটির হলুদ নিয়ে ওর মুখে মেখে দিলাম। অবন্তী তো পুরো টাসকি খেয়ে গেল। তারপর অবন্তী ওর মুখ থেকে কতগুলো হলুদ নিয়ে আমার চোখ, কান, গলা আর কোথাও বাকি রাখিনি। হাকিম, ফাহাদ আর আয়মান আমার কাছে আসলো। তারপর ওরাও আমাকে পুরো শরীরে হলুদ লাগাতে শুরু করলো। আয়মান আমাকে ডাক দিয়ে সাইডে নিয়ে আসে। গিয়ে দেখি বাকিরাও আছে। কিরে, এখানে নিয়ে আসলি কেন? জুয়েল বন্ধু, আরও একটা কাজ বাকি আছে। আবার কি? মানে কি? এত মেহমানের সামনে ওরে কোলে নিলে সবাই কি বলবে? আরে বেটা, লোকে বলুক, তাতে তোর সমস্যা কোথায়? তুই তোর বউকে কোলে নিবি। আরে না, এটা হয় না। কেমনে? সবার সামনে গিয়ে বলবো আপনাদের আদরের জামাই এখানে আসার আগে মদ খেয়ে আসছে, যার কারণে এগুলো করতেছে। মানে কি? সবাই তো জানে আমি ভালোবেসে এগুলো করছি। না ভাই, এগুলো করিস না, আমার একটা ইজ্জত আছে। তুই তোর ইজ্জতের গুষ্টি গেলায়, যেটা বলছি সেটা কর। অন্তত আমাকে সাপোর্ট দে। আইমানকে বললাম, এই আরে রাখ তোর সাপোর্ট, ওরা যেটা বলছে সেটাই কর। সাদ্দাইমা, তুই অন্তত আমার পক্ষে থাক। পড়ে গেলাম মাইন্ডকার চিপাই। আচ্ছা দাঁড়া একটু পর। আগে স্টেজে চল। তারপর আবার স্টেজের সামনে আসলাম। দেখলাম অবন্তী ওর কাজিন আর বান্ধবীদের সাথে নাচতেছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। কে, তুই নাচবি নাকি? আর বাস দিস না ভাই, এমনিতে যেগুলো দিস সারা জীবন মনে থাকবে।
এই জুয়েল, মামা এইবার যা, সবাই বাসায় চলে যাচ্ছে। একটু পর যাই। না না ভাই, যাচ্ছি। শালা, তোরা বন্ধু নামের শত্রু। এত সুন্দর করে সাজিয়ে আমাকে বাস দিবে কল্পনাও করিনি। যাই হোক, 500 গ্রাম সাহস নিয়ে অবন্তীর সামনে গেলাম। সে আমাকে ইশারায় জিজ্ঞেস করলো। কি? আমি কোনো উত্তর না দিয়ে ওরে একটা টান দিতে কোলে তুলে নিলাম। বিয়েবাড়ির সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আইমান, হাকিম, ফাহাদ তালি দেওয়া শুরু করলো। ওদের তালি দেওয়া দেখে বাকিরাও তালি দেওয়া শুরু করলো। অবন্তী লজ্জায় লাল হয়ে যায়, তারপর আমার বুকে মাথা লুকিয়ে ফেলে। আমি অবন্তীকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে গেলাম, খাটের উপর রাখলাম। তারপর আস্তে আস্তে ওর কাছে গেলাম। ওই কি করো? কিছু না, জাস্ট একটু। এই না, এখন না। গায়ে হলুদে এগুলো কেউ করে না। সমস্যা কোথায়? কালকে তো বিয়ে হবেই। জি না মশাই, কালকেই করিয়েন। আজকে এখানে থেকে যাই। কোনো দরকার নেই, আজকে চলে যাও, কালকে তো দেখা হচ্ছেই। তাহলে একটা আদর দাও। মায়ের খাবা বলে দিলাম। যাও এখন, কেউ চলে আসবে, দরজাও খোলা। দাঁড়াও, দরজা লাগিয়ে দিয়ে আসি। যখন উঠে দরজার কাছে গেলাম, দেখলাম অবন্তীর কাজিনরাই সবাই আসতেছে। দূর, সবাই জায়গায় আমি ব্যর্থ। অবন্তীর দিকে একরাশ হতাশা নিয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর ওর রুম থেকে চলে আসলাম। বাইরে এসে সবার থেকে বিদায় নিয়ে আবারও আমাদের বাসার দিকে রওনা দিলাম। আমি বাইকের পেছনে বসে আছি, আইমান ড্রাইভ করতেছে, আর বাকি হারামিগুলা আমার এই নিয়ে ট্রল করতেছে। একটা ভালো লাগা কাজ করতে লাগলো। যদিও বাস দিয়েছে, কিন্তু আমারই উপকার হয়েছে। যাই হোক, অবশেষে বাসায় চলে আসলাম। এসে ওদের সবাইকে রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। আমি রান্নাঘরে গেলাম কোথাও হলুদ আছে কিনা দেখার জন্য। একটা ছোট বাটির মধ্যে অল্প একটু আছে। আমি ওগুলো নিয়ে বের হয়ে গেলাম। সবাই হলুদ দিয়েছে, শুধু একজন ছাড়া। তার কাছেই যাচ্ছি। আমি ভাইয়ার কাছে যাচ্ছি। সব কিছু ভুলে গেলেও আমার ভাইয়ার কথা আমি ভুলিনি। এত আনন্দের মধ্যেও ভাইয়ার শূন্যতা আমি অনুভব করি। হাঁটতে হাঁটতে ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? আমি জানি তুই অভিমান করে আছিস। প্লিজ ভাই, অভিমান করিস না। আমি ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস কর, তোর কথা আমার মনে ছিল। ভাইয়া, তুই তো জানিস আজকে আমার গায়ে হলুদ। সত্যি বলতে আজকে গায়ে হলুদের কোনো কথা ছিল না, কারণ আমার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়া হয়েছে, কিন্তু ছোটবেলার ইচ্ছা আর অবন্তীর জন্যই এই অনুষ্ঠানটা করতেছি। ভাইয়া, সবাই তো আমাকে হলুদ দিল, তুই দিবি না? জানি তুই অভিমান করে আছিস, কারণ আমি তোর অবন্তীকে বিয়ে করছি তাই। কিন্তু বিশ্বাস কর, আমি জীবনেও কল্পনা করিনি এমনটা হয়ে যাবে। আমারও ইচ্ছা ছিল তোর মতো ভালো চাকরি পেয়ে তারপর মেয়ে দেখে বিয়ে করব। তোদের পছন্দের মেয়েকেই বিয়ে করব, এটাই ইচ্ছা ছিল। আমি সবসময় ভাবতাম আমার বিয়েতে তুই কি পরিমাণ ব্যস্ত থাকবি। তোর মনে আছে ভাইয়া, তোর বিয়েতে সবার শেষে আমি তোকে হলুদ দিয়েছিলাম, আর পুরো বাটি দিয়ে দিয়েছিলাম। তুইও আমাকে দিয়েছিলি, তারপর আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিস। আজকে যখন আমি অবন্তীকে পুরো হলুদ মেখে দিলাম, তখন অবন্তীর চেহারায় আমি তোকে দেখেছিলাম। জানিস ভাইয়া, আমার বুক ফেটে কান্না আসতেছিল, কিন্তু কাউকে কিছু বুঝতে দেইনি। ভাইয়া, তুই তো আমাকে হলুদ দিতে যাসনি, তাই আমি চলে আসছি। দিবি না ভাইয়া আমাকে হলুদ? দেখ, সত্যি আমি আসছি। নিবি না আমাকে বুকে জড়িয়ে? ডাকবি না জুয়েল বলে? আর একবার ডাক না ভাইয়া, তোর মুখ থেকে আবার জুয়েল ডাকটা শুনতে চাই। দে না ভাইয়া আমাকে একটু হলুদ লাগিয়ে, অল্প একটু দে ভাইয়া। আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমি তোকে লাগিয়ে দিচ্ছি। তারপর বাটি থেকে হলুদগুলো নিয়ে কবরের উপরে ভাইয়ার মুখ বরাবর মেখে দিলাম। না, পারলাম না আর চোখের পানি ধরে রাখতে। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলাম। আমি ভাইয়ার কবরের কাছে বসে আছি, এমন সময় আব্বু কল দিল। এই কিরে, কোথায় তুই? তো বাইরে আসছি। একটু পর ফজরের আজান দিবে, তুই বাইরে কি করিস? তাড়াতাড়ি বাসায় আয়। আসছি। কল কেটে দিল। আমি ভাইয়ার পাশে আরো কিছুক্ষণ বসে রইলাম, তারপর উঠে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু মনে হচ্ছে ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, পেছন থেকে টানতেছে। আসলেই আমার ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, কারণ আমি জানি এখানে আমার ভাইয়া খুব একা। যে ভাই বাসায় থাকতে আমাকে ছাড়া ঘুমাতো না, রাতে কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত, ভূতের ভয়ে বেশি রাতে বাসার বাইরে যেত না, সেই ভাই
এখানে একা একা কি করে থাকবে? আমি স্বার্থপরের মতো হাঁটা দিলাম। ভাইয়ার কথা যত মনে পড়ছে ততই চোখ দিয়ে পানি বের হচ্ছে। অতপর আমি বাসায় চলে আসলাম। বাবার সাথে কথা বলে নিলাম। বাবা হয়তো বুঝতে পেরেছে আমি কোথায় গিয়েছি, কারণ পাঞ্জাবিতে মাটি লেগে আছে। বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, ওনার চোখেও আমি স্পষ্ট পানি দেখলাম। তারপর বলল, যা বাবা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি কোনো কথা না বলে রুমে গিয়ে আইমানের পাশে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো অবন্তীর কলে। কি ব্যাপার, নতুন জামাই ঘুমাচ্ছে নাকি? হুম হুম। ভালো ভালো, এখন উঠে যাও, অনেক কাজ আছে। রেডি হবে কখন? মাত্র উঠলাম, কিছুক্ষণ পর পার্লারে যাব, সেখান থেকে সোজা কমিউনিটি সেন্টারে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি উঠে যাও, আব্বু আম্মুকে একটু হেল্প করো। ওকে। আচ্ছা রাখি এখন। অবন্তী কল কেটে দিল। আমি হারামিগুলার দিকে তাকালাম। একটার শরীর খাটে পা ফ্লোরে। সাদ্দাম হাঁ করে আছে। হাকিমের লুঙ্গি মাথার উপরে উঠে গেছে। আইমানের মোবাইলটা নিয়ে সবার একটা ছবি তুললাম। শালারা এতদিন আমাকে বাস দিয়েছে, এবার দেখ আমি তোদের কিভাবে বাস দেই। ছবি তুলে ওদের ডেকে দিলাম। আমি চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে এসে দেখি সবাই উঠে গেছে। আমি গিয়ে নাস্তা করে আবার রুমে আসলাম। কমিউনিটি সেন্টারে কল দিলাম কি অবস্থা জানার জন্য। সেখানে আব্বু আর মামা আছে। যাক, তাহলে আর সমস্যা নাই। হারামিগুলো এখনো ঘুমাচ্ছে। লাথি দিয়ে সবাইকে তুললাম। ওরা উঠে গেল, নাস্তা করে নিল। লিমা আর সানিকে দেখতেছি না, তাই কল দিলাম। কিরে, কই তোরা? আমরা তো কালকে রাতেই চলে আসছি, তোকে খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি। পরে আঙ্কেল আন্টিকে বলে চলে আসছি। ও আচ্ছা, তো এখন চলে আয়। না রে, আমরা সেন্টারে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হারামিগুলা নাস্তা করে আসলো। জুয়েল, বল। তোর তো দুলাভাই নাই? না, কেন? তোরে গোসল দেওয়ার জন্য। আমার গোসল কেন দুলাভাই দিবে? আমারটা আমি দিব। চল, আমরা দিয়ে দিচ্ছি। তোরা কেন দিবি? চুপ থাক, চল এখন। ওরা জোর করে নিয়ে গেল। তারপর টাউটারি করতে করতে গোসলটা শেষ করলো। রুমে এসে ফাটাফাটি করে রেডি করে দিল। আয়রায় নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। কিছুক্ষণ পর এই হারামিগুলো আবার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে আছে। কিরে, কি হইছে? টাকা দে। কিসের টাকা? অদ্ভুত, গোসল করারে টাকা দিতে হবে নাকি? আমার কাছে কোনো টাকা নাই। টাকা দিবি নাকি জায়গা মতো আবার তোকে বাস দিব? আরে তুই বাস দিবি, আমি তোদের বাস দিব। তাই নাকি? দেখি তো তুই কি বাস দিস। আমি আইমানের কাছ থেকে মোবাইলটা নিয়ে হাকিমের লুঙ্গি ওঠা ছবিটা দেখালাম। ওরা তো হাসতে হাসতে শেষ। টাকা নিবি? হাকিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই রেডি হলো। আমি আর বন্ধুরা সবাই মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম। সবার শেষে আমি আর হারামিগুলো একসাথে গেলাম। আমি গিয়ে বসে আছি, কিন্তু অবন্তীর কোনো খবর নাই। কল দিলাম, সে নাকি এখনো পার্লারে। মেয়েদের এত কিসের সাজ আল্লাহই ভালো জানে। খাওয়া দাওয়া শুরু হলো। হারামিগুলো আমাকে রেখে খেতে বসে গেল। ওদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু দূরাতো খাওয়ার সিস্টেম নাই। প্রায় 1 ঘন্টা 35 মিনিট পর অবন্তীকে নিয়ে আসলো। আমি ওরা দেখে হাঁ করে তাকিয়ে আছি। আয়মান এসে একটা টোকা দিয়ে বলল, ওই হা করে না থেকে ওর পাশে গিয়ে বস যা। আমি গিয়ে ওর পাশে বসলাম। অবন্তী আমার কানের কাছে ওর মুখ এনে বলল, এই যে মিস্টার জুয়েল, জি ম্যাম, বলেন। তোমার খবর আছে। কেন, আমি কি করেছি? তুমি অন্য মেয়ের দিকে তাকাইছো কেন? আরে আজব, আমি কখন তাকালাম? আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, বিয়েটা শেষ হোক, তারপর তোমার 12টা বাজাবো। ওকে ম্যাম, দেখা যাবে। আপনি আমার 12টা বাজান নাকি আমি আপনার 12টা বাজাই? দেখবো। আব্বু আমার ইচ্ছার কথা মনে আছে? অবন্তী লজ্জায় আরো লাল হয়ে যায়। আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। একটু পর বড় প্লেটে করে খাবার নিয়ে আসা হলো। আমি অবন্তীকে খাইয়ে দিচ্ছি, অবন্তী আমাকে খাইয়ে দিচ্ছে। আহ, কি এক ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ বিয়েতে আগে জানা ছিল না। খাওয়া দাওয়া শেষ, আমাদের আবার বিয়ে পড়ানো হবে না, কারণ আমরা আগে থেকেই স্বামী স্ত্রী। আগে যেহেতু কালিমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে অবন্তীকে বিয়ে করেছি, এখন নতুন করে এগুলো লাগবে না, শুধু অনুষ্ঠানটা করে নিলাম। এরপর শুরু হলো ছবি তোলা। যদিও এর মধ্যে কয়েক হাজার ছবি উঠানো হয়ে গেছে। ছবি তোলা শেষে আমি আর অবন্তী সবার সাথে কথা বলে নিলাম। একেবারে শেষ মুহূর্ত, অবন্তীকে গাড়িতে তোলা হচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। হারামিগুলো আসলো আমার কাছে। জুয়েল বন্ধু, বল। অবন্তীকে দেখা রাখিস, বেশি কিছু করিস না। আরে হারামখোর, ভাবি আগে ছিল, এখন তো বউ।
তবুও ভাবির দৃষ্টিতে দেখিস। চুপ থাক হারামি। ওই জুয়েল, তুই গাড়িতে যা, অবন্তী উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা অন্য গাড়িতে বাসায় চলে আয়, আসলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম, অবন্তীর সাথে একদম গা লাগিয়ে বসলাম। ওই আরো দূরে যাও। কেন, সমস্যা কি? ড্রাইভার আর ওরা দেখতেছে। দেখলে দেখুক, আমার কি? আমি আমার বউয়ের সাথে কিভাবে বসবো সেটা আমি বুঝবো। আমি অবন্তীর একটা হাত ধরলাম, ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। গাড়ি চলছে তার আপন মনে। আমি অবন্তীর হাত ধরে হারিয়ে গেলাম। অনেকক্ষণ পর বাসায় আসলাম। আমার এক খালাতো ভাইয়ের বউ অবন্তীকে কোলে করে বাসায় নিয়ে যায়। আমি বের হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলাম। তারপর হাকিম, ফাহাদ, আয়মান আর সাদ্দাম ওদের সাথে বাইরে বের হলাম। রাত 9টার সময় সবাই বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই ছাদে চলে গেলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। 10টার দিকে আব্বু ছাদে আসলো। জুয়েল, তুই এখানে? জি আব্বু। এত রাতে এখানে কি করিস? এই তো ওদের সাথে বসে আছি। আচ্ছা, এবার রুমে যা, অবন্তী অনেকক্ষণ ধরে অপেক্ষা। আচ্ছা যাচ্ছি, আপনি নিচে যান, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আব্বু চলে গেল। হারামিগুলো আমাদের নিয়ে ট্রল করতে শুরু করে দিল। যা বন্ধু যা, এই যুদ্ধই তুই যেন জয়ী হতে পারিস, এই দোয়াই রইল। সবকিছু ঠিকভাবে করিস। আমি মনে মনে বললাম, ওটা বাসর ছিল না, আমার লাইফের সবচেয়ে বড় বাস ছিল। আচ্ছা তোরা যা, ঘুমিয়ে পড়, আজকে অনেক খাটাখাটি করেছিস। আমি নিজে চলে আসলাম। আমার সামনে গিয়ে দরজায় হাত দিব, এমন সময় ভাইয়ার কথা মনে পড়ে গেল। আজকে তো আমি ভাইয়ার সাথে দেখা করিনি। দরজার সামনে থেকে নিজেকে ঘুরিয়ে নিলাম, বের হয়ে হাঁটা দিলাম ভাইয়ার কাছে। ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। ভাইয়া কেমন আছিস? প্লিজ রাগ করিস না, আমার আসতে দেরি হয়ে গেল। তুই আবার এটা ভাবিস না আমি বিয়ে করে তোকে ভুলে গেছি। আরে পাগল, তুই সব সময় আমার পাশেই আছিস। জানিস ভাইয়া, আমি যখন বিয়ের পিঁড়িতে বসেছি তখন চোখের সামনে তোকে দেখতেছি। আমার মনে হচ্ছে তুই আমার বিয়ের সব কাজ করছিস। ভাইয়া আজকে আমার বাসর রাত, তুই থাকলে হয়তো আরও বেশি মজা হতো বিয়েতে। আমি জানি তোর অবন্তীকে আমি বিয়ে করেছি দেখে তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল, আমি না করলে অবন্তীর অন্য জায়গায় বিয়ে হয়ে যেত। ভাইয়া আমি অবন্তীকে তোর মতো করে ভালো রাখার চেষ্টা করব, তুই আমার জন্য দোয়া করিস ভাইয়া। এমন সময় অবন্তী কল দিল, আমি কল কেটে দিলাম। আরও কিছুক্ষণ থেকে তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় ঢুকে যেই রুমের দিকে পা বাড়ালাম তখনই লিমা আর সানি আমার পথ আটকিয়ে দাঁড়ালো। এই যে মিস্টার জুয়েল, কোথায় যাওয়া হচ্ছে? তোর ভাবি অনেকক্ষণ ধরে বসে আছে। কিন্তু আমাদের পাওনা? তোর আবার কিসের পাওনা? বাহ, ভুলে গেলি? লিমা বোন আমার, সানি ভাই আমাকে এখন মাফ করে দে, অন্য দিন ডাবল দিব। জি না মিস্টার, এখন মাফ করা যাবে না। আচ্ছা এই নে, 50 টাকা দিলাম। এটা কি দিলি? তোদের বকশিস। ফকিন্নি, 5,000-এর কমে 1 টাকাও নিব না। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি বললি? পুরো বিয়েতেও তো 5,000 খরচ হয়নি, আর বাসর ঘরের জন্য 5,000 দিব? শালা, মাইনকার চিপায় পড়ে গেলাম। পরে 1,000 দিয়ে কোনো মতে ভিতরে গেলাম। যাক আল্লাহ বাঁচাইছে। ভিতরে গেলাম, দেখলাম অবন্তী গাল ফুলিয়ে বসে আছে। আমি জানি দেরি করার কারণে এমনভাবে গাল ফুলিয়ে রাখছে। আমি ওর সামনে গিয়ে বললাম, এই সরি। তোমার কোনো ক্ষমা নেই। এই সরি বললাম তো। আচ্ছা যাও, কান ধরলাম। উদ্বস করো। এই না প্লিজ, এটা করো না তাহলে তোমার সাথে কথা নাই। প্লিজ, কথাটা শোনো। কি শুনবো? এতক্ষণ কোথায় ছিলা? যদি সত্যিটা বলি, আমি ভাইয়ার কাছে গিয়েছিলাম, তাহলে অবন্তীর মন খারাপ হয়ে যাবে, হয়তো ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তাই বললাম, আরে ওই হারামিগুলার সাথে ছিলাম, আসতে দিচ্ছিল না। তারপর এখানে আসার সময় লিমা আর সানি আক্রমণ করে। সব কিছু ঠিকঠাক করে আসতে একটু সময় লেগে গেছে। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর হবে না। মনে থাকে জানো। এবার রুমের বাইরে যাও। বাইরে কেন? আমি কাপড় চেঞ্জ করব। তো আমার সামনে করলে সমস্যা কি? তুমি বাইরে যাবা নাকি মাইর খাবে? আচ্ছা বাবা, যাচ্ছি। বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট হবে, কিন্তু এখনো দরজা খুলছে না। আমি কল দিলাম, এই কি হলো? আর 2 মিনিট। ধুর, বাসর ঘর এমন হয় নাকি? বিরক্ত লাগছে। আরও 7 মিনিট,
মোট 17 মিনিট পর অবন্তী দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। অবন্তী পাশে গিয়ে বসলাম। একটা হালকা নীল রঙের শাড়ি পরে নিল, একটু অন্যরকম লাগছে। এই তোমার অজু আছে? ছিল, বাট এখন নেই। যাও অজু করে আসো। আমি ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম। যখন অবন্তীর সামনে আসলাম তখন অবন্তী পা ছুঁয়ে সালাম করতে যাবে, এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। ওরে বুকে জড়িয়ে বললাম, তোমার জায়গা পায়ে নয়, আমার এই বুকে। আসো 2 রাকাত নামাজ পড়ে নেই। তারপর দুজনে নামাজ পড়ে নিলাম। আমি গিয়ে খাটের উপরে বসলাম। অবন্তীও আমার পাশে এসে বসলো। এই আমার খুব ঘুম পাচ্ছে। মাইট দিব। আজকে ঘুমটুম কিচ্ছু হবে না। আজকে সারা রাত গল্প করব। এত গল্প কোথায় থেকে আসবে? চুপচাপ শুনতে থাকো। এইভাবে গল্প শুনে মজা নাই। তো কিভাবে শুনবে? এই যে মনে কর আমি কারো কোলে মাথা রেখে শুয়ে থাকবো, আর সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে গল্প করবে। অবন্তী মুচকি আসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে গেলাম, আর অবন্তী আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো বলতে শুরু করলো। অনেকক্ষণ পর আমি উঠলাম। তারপর অবন্তীর একটা হাত ধরে বললাম, মনে আছে? কি? আব্বু আম্মুর ইচ্ছে। এই জুয়েল, একদম না। আমি অবন্তীর কোনো কথা না শুনে ওর হাত ধরে একটা টান দিলাম। সাথে সাথেই আমার সামনে চলে আসলো। আমি একটু একটু আগাচ্ছি আর অবন্তী পিছাচ্ছে। ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমি আস্তে আস্তে ওর মুখের কাছে গেলাম। তারপর 4 ঠোঁট এক হয়ে গেল। দুজনেই হারিয়ে গেলাম অন্য এক জগতে। শুরু হলো আমাদের নতুন জীবনের নতুন অধ্যায়। 5 বছর পর। আব্বু, এই আব্বু ওঠো, অফিসে যাবে না? না মা, আজকে অফিসে যাব না, তোমাদের নিয়ে ঘুরতে যাব। ও কি মজা, কি মজা। আচ্ছা আব্বু, কোথায় যাবে? সেটা না হয় পরে বলবো। তোমার আম্মু কোথায়? আম্মু তো নাস্তা রেডি করছে, তুমি ফ্রেশ হয়ে আসো। ওকে মামুনি, তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হতে হতে আপনাদের কাহিনীটা বলে দেই। এই যে একটু আগে যে কথা বললো সে হচ্ছে আমার মেয়ে অনা। আমাদের কন্যা সন্তান হয়েছে। অনার চেহারাটা ভাইয়ার সাথে প্রায় মিল। ওর মধ্যেই আমরা ভাইয়াকে খুঁজে পাই। এই 5 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি আর অবন্তী একসাথে মাস্টার্স কমপ্লিট করি। তারপর আমি আগের অফিস মানে লিমাদের ওখান থেকে ভালো একটা অফিসে ম্যানেজার পদে চাকরি পাই। ইচ্ছা ছিল লিমাদের ওখানেই থেকে যাব। আমাদের বিয়ের কিছুদিন পর লিমারও বিয়ে হয়ে যায় সানির সাথে। তারপর তারা দেশ ছেড়ে চলে যায়। লিমার কোনো ভাই বোন না থাকায় তার আব্বু কোম্পানি বিক্রি করে লিমার ওখানেই চলে যায়। আমি অন্য একটা কোম্পানিতে চাকরি নেই। আইমানও খুব ভালো একটা চাকরি পেয়েছে, তবে আফসোস আমার ফ্রেন্ডটা আমার সাথে নেই। চাকরির কারণে দুইজন দুই প্রান্তে, কিন্তু সব সময় কথা হয়। আর হাকিম, ফাহাদ, সাদ্দাম ওরাও চাকরি করে বিয়ে শাদী করে যে যার মতো সেটেল। মাঝে মধ্যে কথা হয়। আমার আর অবন্তীর সম্পর্কটা আরও গভীর হয়। ভালোবাসা দিনে দিনে অনেক বেড়ে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আমি আব্বু আম্মুকে রেডি হতে বললাম। ওনারা সবাই রেডি হলো। তারপর নিজেই গাড়ি ড্রাইভ করে ওনাদেরকে ঘোরানোর জন্য নিয়ে গেলাম। আসলে আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি গাড়ি নিয়ে সোজা ভাইয়ার কবরের পাশে গেলাম। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। নেমে ভাইয়ার কবর জিয়ারত করলাম। অনা বলল, আব্বু এখানে কি? এখানে তোমার বড় আব্বু আছে। ওনাকে বলো না আমাদের সাথে ঘুরতে বের হতে। আম্মু বলেছি রাতের বেলা আমাদের বাসায় আসবে। আব্বু আম্মু আর অবন্তীর দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি এসে গেছে। হয়তো ভাইয়া থাকলে আমাদের ফ্যামিলিটা আরও সুন্দর হতো। আজকে সব আছে, আমার টাকা আছে, সুখ আছে, ফ্যামিলি আছে, সম্মান আছে, কিন্তু নেই শুধু আমার কলিজার ভাইটা। যদি আমার জীবনের বিনিময়ে ভাইয়াটা আবার ফিরে আসতো তাহলে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতাম। নিজেকে সান্ত্বনা দিতাম, আমার ভাই, আমার কলিজা আবার ফিরে এসেছে আমাদের মাঝে। কবর থেকে হয়তো আমার ভাই বলতেছে, জুয়েল কাঁদিস না ভাই, আমাদের আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। ইহকালে না হোক পরকালে দেখা হবে। তখন আমরা আবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরবো, কাটাবো অনেকটা সময় তোর কাছে, বসবো দুজন একসাথে। ভালো থাকবি, সব সময় দেখে রাখবি আব্বু আম্মুকে, আর সুখে রাখবি আমার মামুনি অনাকে, সাথে
তোর অবন্তীকে। ভাই ভাই সম্পর্কটা থাকবে চিরকাল অটুট হয়ে।